আরো একবার আপনাদের সামনে হাজির হলাম। আমরা না আজকে চোখ রাখি বরং নির্বাচনী গতিবিধির দিকে, একটু গভীরে গিয়ে চোখ রাখি, কারণ আমাদের সঙ্গে তো রয়েছেনই বিশ্লেষক সাংবাদিক অর্ক ভাদুরী, যিনি নিউজ কোম্পানিরও একজন এডিটর। তো অর্ক, আরো একবার স্বাগত। অর্ক, আমি জানতে চাইবো যে মূলত যে প্রধান দুটো দল যেটা দেখতে পাচ্ছি আমরা, যে সিনারিওটা রাজনীতির, এই দ্বিমুখী লড়াই হচ্ছে বিজেপি তৃণমূলের মধ্যে, সেখানে বামফ্রন্টও কোথাও গিয়ে জোর লড়াই করছে, মানে নির্বাচনী প্রচার বা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তাহলে কি মনে হচ্ছে যে বামেরা কোথায় দাঁড়িয়ে রয়েছে, বা নির্বাচনের পর, মানে নির্বাচন হয়ে যাওয়ার পর বামেদের অবস্থানটা ঠিক কি হতে পারে, কি মনে হচ্ছে? প্রথমেই একটা কথা একদম সরাসরি বলে নেওয়া ভালো যে এই নির্বাচনটা পশ্চিমবঙ্গের বামপন্থী রাজনীতির ইতিহাসের কঠিনতম নির্বাচন। এই রকম প্রান্তিক অবস্থানে দাঁড়িয়ে বামপন্থীরা আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে একটি বিধানসভা বা লোকসভা নির্বাচনে লড়েননি। কেন এ কথা বলছি? কারণ 2021 সালের বামপন্থীরা যখন শূন্য হয়ে গেলেন প্রথম বিধানসভা নির্বাচনে, সেই সময়ও কিন্তু তারা একটা গুরুত্বপূর্ণ বিরোধী শক্তি হিসেবেই তারা নির্বাচনে লড়ছিলেন, কারণ 16 সালের নির্বাচনে তাদের বেশ কিছু আসন ছিল। কাজেই এটা বামপন্থীদের জন্য কঠিনতম নির্বাচন। কিন্তু কয়েকটা আসনে বামপন্থীরা খুব ভালো ফাইট দিচ্ছেন, ভালো প্রচার করছেন, সেই আলোচনায় আমরা নিশ্চয়ই পরে আসব। কিন্তু তার আগে বলি যে একটা নির্বাচনকে দেখার দুটো দিক থাকতে পারে। একটা হচ্ছে পাটিগণিতের দিক, অর্থাৎ সংসদীয় রাজনীতির যে সংখ্যাতত্ত্ব তার দিক। সেই দিক থেকে এই নির্বাচনে বামপন্থীদের নিয়ে খুব কিছু আলোচনা করার আছে এরকম নয়। কিন্তু আরেকটা দিক থাকে যেটা হচ্ছে রাজনৈতিক দিক। সেই দিক থেকে এই নির্বাচনে বামপন্থীদেরকে নিয়ে কথা বলবার জায়গা অবশ্যই রয়েছে। কেন বলছি এই কথা? তার কারণ এই রাজ্যে 34 বছর একটা বামফ্রন্ট সরকার নানান রকম সমালোচনা, প্রশংসা ইত্যাদি নিয়ে ছিল। কিন্তু আমরা জানি যে এই যে বামফ্রন্টের মধ্যে থাকা যে রাজনৈতিক দলগুলো, তার বাইরেও পশ্চিমবঙ্গে একটা বিরাট বামপন্থী পরিসর রয়েছে, যারা গোটা 1977 সাল থেকে 2011 সাল পর্যন্ত এই দীর্ঘ কাল পর্বে যারা বামফ্রন্ট সরকারের সমালোচনামূলক অবস্থানে ছিল। এবং অনেকে খানিকটা মজা করে, বিশেষ করে সিপিএম বিরোধী বামেরা, তারা খানিকটা খোঁচা দিয়ে বলেন যে ওরা ছিলেন দরবারি বাম আর এরা হচ্ছেন সংগ্রামী বাম। তো এইবারে আমরা প্রথম দেখলাম যে এই যে বামফ্রন্টের বাইরে থাকা একটি অতি গুরুত্বপূর্ণ বাম শক্তি সিপিআইএমএল লিবারেশন, তারা এবার বামফ্রন্টের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ভোটে লড়ছেন। এবং এটা খুব ইন্টারেস্টিং, মনে রাখা দরকার, তারা কিন্তু বামফ্রন্টের শরিক হয়ে যাননি। বামফ্রন্ট এবং সিপিআইএমএল লিবারেশন যৌথভাবে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএমএল প্রার্থী হিসেবে তারা কিন্তু লড়াই করছে, মানে আসন সমঝোতার দিকে যাবেন এরকম একটা আসন সমঝোতা হয়েছে তাদের সঙ্গে। কাজে এটা একটা খুবই ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট বলা যেতে পারে। কারণ আমরা দেখেছি যে এই মুহূর্তে যে রাজ্যগুলোতে, কেরল বাদ দিয়ে, বামপন্থীরা বৃহত্তর জোটের অংশ, যেমন তামিলনাড়ুতে বামপন্থীদের কিন্তু 4 জন সাংসদ আছেন, বেশ কিছু এমএলএ আছেন। বিহারে সিপিআই, সিপিএম এবং সিপিআইএমএল তারা আরজেডি কংগ্রেসের সঙ্গে জোটে রয়েছে। কাজেই এই যে আসাম নির্বাচনও সিপিআই, সিপিএম, সিপিআইএমএল তারা একসঙ্গে লড়ছে কংগ্রেসের সঙ্গে। কাজেই এটা একটা খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট বাংলার বাম রাজনীতির ক্ষেত্রে, পলিটিক্যালি খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। আমাদের বামপন্থী পরিসরের সমস্যা বা ধরন যাই বলুন, সেটা হচ্ছে যে এখানে একই নামের প্রচুর দল। সিপিআই এর পরে ব্র্যাকেটের অন্ত নেই, তাই না? সেই একটা রসিকতা রয়েছে যে ফিদেল কাস্ট্রো বা এরকম কোনো আন্তর্জাতিক কমিউনিস্ট নেতা এসে বিস্মিত হয়ে প্রশ্ন করেছিলেন, একটা দেশে এতগুলো কমিউনিস্ট পার্টি কেন? এই প্রশ্নটা হয়তো আমাদের অনেকেরই। তো কাজেই বামপন্থীরা যদি এই নির্বাচনে কাছাকাছি আসতে শুরু করেন, সেটা পলিটিক্যালি খুব একটা ইন্টারেস্টিং দিক। এর সঙ্গে আরেকটা বিষয় হচ্ছে পাটিগণিতের দিক। এই পাটিগণিতটা কিন্তু পাটিগণিত বলতে পারি, একেবারে বলতে পারি যে বামপন্থী পার্টিগুলোর জন্য নির্বাচনের পাটিগণিত বেশ বেশ কঠিন হতে চলেছে। তার কারণ আমরা জানি যে নির্বাচনী যে ভোটের অঙ্ক, সেটা আসলে পাটিগণিত যতটা না, তার থেকে অনেকটা বেশি হচ্ছে রসায়ন, কেমিস্ট্রি। এই কেমিস্ট্রিতে বামেরা কিন্তু
সমস্যার মধ্যে রয়েছেন, কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির উল্কা সদৃশ্য যে উত্থান, তার ফলে বামপন্থীরা একেবারেই প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছেন। কিন্তু কয়েকটা আসনে বামপন্থীরা উল্লেখযোগ্য লড়াই করছেন। আমি মীনাক্ষী মুখোপাধ্যায় বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আসনে আমি পরে আসছি। আমরা যদি ততটা আলোচিত নয় এই রকম আসনের দিকে তাকাই, তাহলে আমরা মুর্শিদাবাদ জেলায় 3টি, খানিকটা বাড়িয়ে ধরলে 4টি আসন পাবো, যেখানে বামপন্থীরা খুব ইন্টারেস্টিং ফাইট দিচ্ছেন। তো প্রথম আসন আমি বলবো জলঙ্গির কথা, তারপরে আমি বলবো রানীনগর আসনের কথা, 3 নম্বরে আমি বলবো ডোমকল আসনের কথা। এই 3টি আসনই সংখ্যালঘু প্রধান আসন, এবং এর মধ্যে বিশেষ করে 2টো আসন জলঙ্গি এবং ডোমকল বামপন্থীরা কিন্তু প্রবল প্রতিপক্ষ। এবং আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই যে তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডোমকলে প্রচার করতে গিয়ে সিপিআইএম প্রার্থী তার নাম করে আক্রমণ করেছেন। এই আক্রমণটা করতে হচ্ছে কেন? তার মানে ওইখানে বামপন্থীরা ঠিক প্রান্তিক শক্তি নন ওই আসনে। জলঙ্গির ক্ষেত্রে একজন দুর্দান্ত প্রার্থী রয়েছেন, সিপিআইএম এর প্রার্থী, তার নাম ইউনুস সরকার। তিনি ওই এলাকায় একজন প্রতিষ্ঠিত জননেতা। যদিও খুবই কঠিন লড়াই, এই 3টি আসনেই লড়াই অত্যন্ত কঠিন, কিন্তু বামপন্থীরা এখানে একটা দৃঢ় উপস্থিতির স্বাক্ষর রাখছেন। আমি খড়গ্রাম আসনের কথাও বলবো। যদিও খড়গ্রাম আসন এই 3টি আসনের মতো বামেদের অতটা সরব উপস্থিতি নেই, কিন্তু তা সত্ত্বেও সেখানে একজন যুব নেতা বামপন্থীদের, ধ্রুবজ্যোতি সাহা, তিনি লড়ছেন, তিনি ভালো প্রচার করছেন। আমি জয়ের সম্ভাবনার কথা বলবো না, কিন্তু পলিটিক্যালি খুবই জোরালো বক্তব্য সিপিআইএম প্রার্থী ওই জেলাতেই যিনি তুলে ধরছেন, তিনি হচ্ছেন হরিহরপাড়া আসনের প্রার্থী সিপিআইএমের জেলা সম্পাদক জামির মোল্লা। আমি ওই জেলার ভরতপুর আসনের কথাও বলবো, যেই আসনে আরএসপির দলের জেলা সম্পাদক, খুবই তরুণ একজন, সদ্য 30 পেরোনো একজন ছাত্র নেতা নওফেল মোহাম্মদ সফিউল্লাহ, ডাকনাম অ্যালবার্ট, তিনি লড়াই করছেন, তিনি খুব ভালো লড়াই করছেন। কাজেই মুর্শিদাবাদ জেলায় কিন্তু বামপন্থীরা একটা গুরুত্বপূর্ণ শক্তি। আমি যদি এর বাইরে আরেকটা ততটা আলোচিত নয় এই রকম আসনের দিকে যাই, তাহলে আমরা করণদিঘি আসনের কথা বলতে পারি। করণদিঘি আসনে হাজি মোহাম্মদ সাহাবুদ্দিন নামে সিপিআইএম দলের একজন প্রার্থী রয়েছেন, এবং যাকে নিয়ে বাম বৃত্তেও যে খুব একটা আলোচনা হচ্ছিল এরকম নয়, কিন্তু নমিনেশনের দিন তিনি প্রায় কয়েকশো, মতান্তরে 1000 খানেক গাড়ি নিয়ে তিনি নমিনেশন জমা দিতে গেছেন, এবং লোকেরা খুব আশ্চর্য হয়ে গিয়েছে যে কি ব্যাপার, বামপন্থীদের মরাগাঙে এত গাড়ির জোয়ার কোত্থেকে এলো। পরে যেটা জানা গেল যে এই মিস্টার শাহাবুদ্দিন ভদ্রলোক, তিনি ওই এলাকার একজন দাপুটে নেতা। দীর্ঘদিন ধরে তিনি ওখানে সিপিএমের রাজনীতি করছেন, দীর্ঘদিন তিনি পার্টি মেম্বার ছিলেন, মাঝখানে কিছুদিন পার্টি মেম্বার ছিলেন না, এবং বিড়ি শ্রমিকদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ। এই যোগাযোগ ব্যবসায়িকও যেমন, তেমনি রাজনৈতিকও যেমন, এবং ওই এলাকায় কিন্তু বিড়ি শ্রমিক ভোট ব্যাংক একটা বিরাট বড় ভোট ব্যাংক। উনি কিন্তু ভালো লড়াই করছেন, এবং ওনাকে কেন্দ্র করে করণদিঘির যে সাধারণ মানুষ, সাধারণ ভোটার্স, তাদের মধ্যে কিন্তু একটা চমৎকার একটা সাড়া দেখা যাচ্ছে। জিতবেন কি জিতবেন না পরের কথা, হয়তো উনি 3য় স্থানেই থাকবেন, কিন্তু একটা গুরুত্বপূর্ণ লড়াই, রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক, এবং ওই এলাকার মানুষ তাকে কাউন্ট করছেন যে একজন লড়াকু বামপন্থী প্রার্থী হিসেবে। ভোটের হিসাবটা অন্যরকম হতে পারে। ওই এলাকায় বিজেপির একটা খুবই গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক রয়েছে, শক্তিশালী ভোট ব্যাংক, এবং সেই ভোট ব্যাংকে যদি হিন্দু ভোট জোট খায়, জোটবদ্ধ হয়, তাহলে সেটা একটা অবশ্যই এই ভদ্রলোকের জন্য খুব ভালো ফল হবে না। এর বাইরে বামপন্থীরা যে কেন্দ্রগুলো নিয়ে খুব উচ্ছ্বসিত, আমি ফলাফলের বিচারে সেগুলো নিয়ে খুব উচ্ছ্বসিত হতে পারছি না, কিন্তু পলিটিক্যালি এই কেন্দ্রগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রথমে যদি উত্তরপাড়ার কথা আসি, যেটা রাজ্যের বামপন্থী কর্মী সমর্থকদের জন্য বলা যেতে পারে তাদের পাখির চোখ, সেটা আমি কিন্তু উত্তরপাড়ার আলোচনায় এলাম এই 4-5টা কেন্দ্রর পরে। তার কারণ হচ্ছে উত্তরপাড়ার যিনি প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়, তার 3টে বড়
সংকট রয়েছে, সমস্যা রয়েছে। প্রথম হচ্ছে তিনি স্থানীয় মানুষ নন, তিনি উত্তরপাড়ার মানুষ নন। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে তাকে লড়তে হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলের বিরুদ্ধে, অর্থাৎ কার্যত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই তাকে লড়াই করতে হচ্ছে। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আমাদের ভালো লাগুক বা না লাগুক রাজনৈতিক ওজন সম্পর্কে নিশ্চয়ই মীনাক্ষী নিজেও জানেন, বাম কর্মীরা তারাও দ্বিমত জানেন, নেই কোনো দ্বিমত নেই। এবং তৃতীয় যেটা সমস্যা হচ্ছে, বিজেপি এই কেন্দ্রে এমন একজন ভদ্রলোককে প্রার্থী করেছে যাকে বিজেপির দেশভক্ত বলে পরিচয় করাতে সুবিধে হচ্ছে, যিনি হচ্ছেন প্রাক্তন কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী। এবং এই দীপাঞ্জন বাবু তিনি খুব অদ্ভুত মানুষ, তিনি নানা দায়িত্ব পালন করেছেন। তিনি এককালে নাকি বাম রাজনীতি করতেন, এখনও সোশ্যাল মিডিয়ায় তার নরেন্দ্র মোদীকে তীব্র সমালোচনা করে লেখা পোস্ট সবই রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত যেহেতু দীপাঞ্জনবাবু বিজেপি প্রার্থী এবং উনি যেহেতু দেশ বিপন্ন, হিন্দু বিপন্ন, এই যে বিজেপির যে ন্যারেটিভ তার সঙ্গে খুব খাপ খেয়ে যান, কাজেই মীনাক্ষী মুখোপাধ্যায়ের জন্য এটাও একটা বড় চ্যালেঞ্জের জায়গা। কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়ের প্রচারের একটা খুব ইন্টারেস্টিং জোরের জায়গা আছে, শক্তির জায়গা রয়েছে, সেটা হচ্ছে লড়াই আন্দোলনের ক্ষেত্রে তার যে ক্রেডিবিলিটি, এই ক্রেডিবিলিটি কিন্তু প্রশ্নাতীত। আমি তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণবাবুর ছেলে যিনি, তার একটা সাক্ষাৎকার দেখছিলাম। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাকে উত্তরপাড়ার মতো আসনে তৃণমূল কংগ্রেস লড়তে পাঠালো আপনার কেমন লাগছে? তিনি কিন্তু উত্তর দিলেন, মীনাক্ষীর বিরুদ্ধে তৃণমূল আমাকে বেছে নিয়েছে, কঠিন আসনে বেছে নিয়েছে, আমি গর্বিত। কাজে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি জিতবেন কিনা আমি জানি না, তিনি তৃতীয় হবেন কিনা আমি জানি না, কিন্তু নিঃসন্দেহে একটা পলিটিক্যাল ফাইট দিচ্ছেন। এই পলিটিক্যাল ফাইটটা ইম্পর্টেন্ট। আমি খুব দীর্ঘায়িত করব না, আমি আর দুটো একটা কেন্দ্রের কথা বলবো। তার মধ্যে যাদবপুর একটা খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র। যাদবপুর এককালে এখানে বাম দুর্গ বলে এটা সকলে জানতেন, বাম দুর্গ বলে, কিন্তু এটা আমরা জানি সেই দুর্গের পতন তো ঘটেইছে এবং বামপন্থীরা যথেষ্ট দুর্বল, যাদবপুরে তারা যথেষ্ট দুর্বল। কিন্তু এখনও যাদবপুরের মধ্যে, যাদবপুর মানে শুধু তো এইটবি চত্বর নয়, যাদবপুর অনেক কলোনি রয়েছে। এই কলোনিগুলোতে যে উদ্বাস্তু মানুষ থাকেন তাদের ইউসিআরসি করা একটা অতীত রয়েছে, লাল পতাকার একটা দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস রয়েছে। এখানে বুদ্ধদেব ভট্টাচার্য জিততেন, পাশ থেকে প্রশান্ত সুরের এলাকা খুব দূরে ছিল না। কাজেই এখানে কিন্তু বামপন্থীরা উপেক্ষণীয় শক্তি নন, একেবারেই নন। এখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়াই করছেন, শিক্ষিত মধ্যবিত্ত যে বাঙালি ভোটার একসময় ব্র্যান্ড বুদ্ধ শব্দের প্রতি আকৃষ্ট হয়েছিল, এখন হয়তো তাদের অনেকেই বিজেপির দিকে চলে গেছেন। তাদের কাছে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা ওজনদার নাম। ভদ্রলোক বাঙালির কাছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা গ্রহণযোগ্য নাম, ফিরে আসার একটা পথ বলছেন, দিশা। বামপন্থীদের জন্য বামপন্থীরা এই কেন্দ্রে উপেক্ষণীয় নন, এইটা বলছি না। আমি বলছি যারা বিজেপির দিকে মুখ ঘুরিয়েছিলেন তাদের একটা অংশ অবশ্যই। যেমন আমি এই প্রসঙ্গেই একটা কথা বলছি যে এরকম তো বহু জায়গায় হয়েছে যে আমরা ভোট কেন নষ্ট করব। যারা তৃণমূল বিরোধী, তৃণমূলকে দিতে চাইছে না, তৃণমূলের 15 বছরের শাসনকে অপশাসন বলছেন, তারা তো অনেক সময় বলে আমরা ভোট নষ্ট করব কেন সিপিএমকে দিয়ে, কারণ তারা বামপন্থী হিসেবেই পরিচিত হয়তো, তাই আমরা কোথায় যাব না বিজেপিতে যাব। মানে এই যুক্তিটাও কখনো বুঝতে পারিনি আমি এই বিষয়টা। তো এটাও যদি তুমি সঙ্গে একটুখানি ধরিয়ে দাও যে মানে কোন যুক্তিতেই ওয়েস্ট করব না ভোট, বা এবার কি সেইটা মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোথাও একটা আলো দেখাচ্ছেন? বা সংসদীয় রাজনীতির ক্ষেত্রে তো এটা সবচাইতে একটা খারাপ ব্যাপার যে মানুষ ভোট নষ্ট করা ভাবেন। এটা কিন্তু আগেও যে মানুষ ঢেলে বিজেপিকে 2014, 2019 ইত্যাদিতে ভোট দিলেন, বা আমরা যদি দেখি 2021-এ ভোট দিলেন, সেই মানুষ আগে বিজেপিকে ভোট দিতেন না, কারণ বিজেপিকে ভোট দিলে তার ভোট নষ্ট হয়ে যেত। কাজেই এই ব্যাপারটা কিন্তু চিরকালই ছিল। কিন্তু যেটা আমি বলতে চাইছি যে যাদবপুরকে কেন্দ্র করে একটা বিরাট যেমন উদ্বাস্তু কলোনি রয়েছে, তেমনি একটা মধ্যবিত্ত হিন্দু বাঙালি ভোটারের সংখ্যাও কিন্তু বিরাট, খানিকটা এলিট, খানিকটা
উচ্চবিত্ত আর মধ্যবিত্তের মাঝখানে ঘোরাঘুরি করা ভোটারের সংখ্যাটা প্রচুর। বুদ্ধদেব ভট্টাচার্যকে যারা শ্রদ্ধা করেন এই রকম মানুষ কিন্তু প্রচুর। এই ধরনের একটা বাঙালি আমরা দেখেছিলাম, যে বাঙালি শিল্পায়ন চায়, যে বাঙালি এগিয়ে যেতে চায়, উন্নয়ন চায়, এই বাঙালির কাছে কিন্তু বামপন্থীদের খুবই ভালো মুখ হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, গ্রহণযোগ্য মুখ। এবং সেই কারণে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে উপেক্ষা করা কিন্তু এই কেন্দ্রে সম্ভব নয়। জেতা হারার আলোচনা আমি আসছি, কিন্তু আমি বলতে চাইছি যে বামপন্থীরা এখানে একটা জোরালো লড়াই দিচ্ছেন। যাদবপুরে আপনি যদি কেন্দ্রের মধ্যে যান তাহলে সেখানে বামপন্থীদের সাংগঠনিক উপস্থিতিও আছে। আপনি লাল পতাকাহীন গলি যাদবপুরে পাবেন না। এবং এখানে একটা উল্টো ব্যাপার ঘটছে। বামপন্থীরা কিন্তু চায়ের দোকানের আড্ডায়, সোশ্যাল মিডিয়ায়, অলিগলিতে তারা বলছেন তৃণমূলকে হারাতে হলে ভোট নষ্ট করবেন না, বিজেপিকে ভোট দেবেন না। এই কথাটা কিন্তু বলছেন তার কারণ বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তাকে, আমার কথা নয়, তাকে অনেকেই বলছেন যে তিনি অত্যন্ত লাইট ওয়েট, তিনি খুব শক্তিশালী প্রার্থী নন। কাজে সেই জায়গা থেকে যাদবপুর একটা খুব ইন্টারেস্টিং কেন্দ্র। আমরা যাদবপুর নিয়ে নিশ্চয়ই পরে আরও বিস্তারিত আলোচনা করব। এবং এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এখানে যিনি তৃণমূলের প্রার্থী, যিনি বর্তমানে ওখানকার বিধায়ক দেবব্রত মজুমদার, মলয় মজুমদার, তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ। তৃণমূলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকেই, কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ অভিযোগ যেটা বামপন্থীরা করে থাকেন, যে এই ভদ্রলোক পারিবারিকভাবেই জনসংঘের সঙ্গে তাদের যোগাযোগ, ইনিও আগে নাকি বিজেপি করতেন এবং আরএসএসের সঙ্গে তার বেশ ভালো বোঝাপড়া রয়েছে। এবং যাদবপুর এইডবি থেকে বাঘাযতীনের দিকে যেতে রাস্তার ডান পাশে একটা বিরাট বিশাল জায়গা নিয়ে একটা মন্দির তিনি তৈরি করেছেন, যেটা হচ্ছে ভারত মাতার মন্দির। কাজেই বামপন্থীদের এখানে দুমুখ প্রচার তারা করতে পারছেন, তারা দোনলা বন্দুকে গুলি করতে পারছেন। একদিকে তারা যেমন বলছেন বিজেপি ভোটারদেরকে প্লিজ ভোট নষ্ট করবেন না, তৃণমূলকে হারাতে ভোট দিন বামপন্থীদের, তেমনি যারা সেকুলার ভোটার, সেই ভোটারও কিন্তু যাদবপুর একটা বড় অংশের মানুষ আছেন যারা এই যে বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতিকে সত্যিই পরাস্ত করতে চান এবং অনেকটা নো ভোট টু বিজেপি প্রভাব, প্রচারের প্রভাব যাদের মধ্যে রয়েছে, সেই অংশের মানুষের কাছে তারা কিন্তু একদম সরাসরি বলতে পারছেন যে এই কেন্দ্রে তৃণমূলকে ভোট দেওয়া মানে আসলে আরএসএসকে ভোট দেওয়া। এরকম অন্য কেন্দ্রও রয়েছে, সেখানেও বামপন্থীরা লড়ছেন, কিন্তু সেখানে তাদের হাতে একটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য নেই। আমি আর দুটো কেন্দ্রের খুব সংক্ষেপে উল্লেখ করে যাব। একটা কেন্দ্র হচ্ছে উত্তর দমদম, যেখানে ছাত্রনেত্রী দীপশিতা ধর লড়াই করছেন। খুবই কঠিন কেন্দ্র এবং এটা জেতার মতো কেন্দ্র এরকম নয়, কিন্তু দীপশিতা ওই এলাকার যে বামপন্থীদের বসে যাওয়া যে অংশ, তাদের একটা অংশকে কিন্তু আবার ফিরিয়ে আনতে পারছেন। এবং দীপশিতা যেটা করছেন, একটা ভালো পলিটিক্যাল ফাইট দিচ্ছেন। তার ক্ষেত্রেও বহিরাগত তকমা রয়েছে, তিনি তো ওখানকার মেয়ে নন, তিনি অন্য জায়গা থেকে এসে লড়ছেন, কিন্তু দীপশিতা একটা দুর্দান্ত পলিটিক্যাল ফাইট দিচ্ছেন। এবং আরেকজন প্রার্থীর কথা আমি বলবো, পানিহাটি কেন্দ্রের প্রার্থী কলতান দাশগুপ্তর কথা। তিনিও বহিরাগত প্রার্থী, বাইরে থেকে যাওয়া প্রার্থী, কিন্তু পানিহাটির কেন্দ্রে একদম রাজনৈতিক প্রচার করা, সুস্থ রাজনৈতিক প্রচার করা, কোনো রকম ব্যক্তি আক্রমণের পথে না গিয়ে, যে বাঙালির যে ভোট সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি মেনে যে মধ্যবিত্ত সুলভ যে বাঙালি সংস্কৃতি, মধ্যবিত্ত বাঙালির যে সংস্কৃতি, সেটাকে কিন্তু ওখানে কলতান দাশগুপ্ত রিপ্রেজেন্ট করছেন। আমি জানি না তিনি কত ভোট পাবেন, আমার ধারণা অত্যন্ত কঠিন আসন, তার তৃতীয় হওয়ার সম্ভাবনাই হয়তো সবচেয়ে বেশি। কিন্তু পলিটিক্যালি কলতান ওখানে দেখাচ্ছেন যে রাজনৈতিক প্রচার কীরকম হওয়া উচিত। তিনি বলছেন না যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চুলের মুঠি ধরে টেনে এনে জেলে পাঠাবো, এই ধরনের যে প্রচার যা নির্বাচনী রাজনীতির পরিসরকেই দূষিত করে দেয়, এই ধরনের প্রচার কলতান করছেন না। খুব সংক্ষেপে বলতে গেলে আমার চোখে বামপন্থীদের জন্য ইন্টারেস্টিং কেন্দ্র, যে কেন্দ্রগুলোতে বামপন্থীদের ফলাফলের দিকে আমি নিজের নজর রাখবো, সে হচ্ছে এই কটা কেন্দ্র। আমি শেষ করব এবার। তার আগে আমি একটা ছোট্ট প্রশ্ন করব, যে প্রশ্নের মধ্যে আবার দুটো প্রশ্ন লুকিয়ে আছে। তো আমি যেটা জানতে চাইবো যে এই যে সিপিআইএমএল লিবারেশন, তাদের সঙ্গে এই যে মার্জ করা, হ্যাঁ, মানে এই সমীকরণটা কেন এবং এটা কতটা লাভজনক হবে বামপন্থীদের কাছে?
এটার দুটো দিক আছে। একটা ইলেকটোরাল পাটিগণিতের হিসেবে যদি আমরা হিসেব করি তাহলে হয়তো খুব বেশি লাভজনক হবে না, কারণ আমরা জানি যে বিহারে, ঝাড়খণ্ডে সিপিআইএমএল লিবারেশনের যে বিপুল শক্তি, প্রধান বামপন্থী শক্তি, বাংলায় তাদের সেই শক্তি নেই। এবং আমার যেটা মনে হয় যে সিপিআইএমএল লিবারেশন যে কেন্দ্রগুলোতে লড়াই করছে সেগুলোতেও যে তারা ভীষণ বিরাট কিছু ভোট পাবেন এরকমটা আমার মনে হয় না। আমি কিন্তু মিস করে গেলাম সিপিআইএমএল লিবারেশনের দুজন প্রার্থী খুব ইন্টারেস্টিং। আমি নিজে তাদের প্রচার খুব ক্লোজলি ফলো করবার চেষ্টা করছি। একজন কৃষ্ণনগর দক্ষিণ আসনে প্রার্থী হয়েছেন লাবণী জঙ্গি, তিনি একজন আর্টিস্ট এবং একজন দুর্দান্ত অ্যাক্টিভিস্ট। এবং ফাঁসি দেওয়া আসনে একজন চা বাগান শ্রমিক মেয়ে তিনি লড়াই করছেন, তার নাম হচ্ছে সুমন্তী এক্কা। এই দুজন নারী প্রার্থী দুর্দান্ত লড়াই করছেন এবং তারাও খুব ইন্টারেস্টিং পলিটিক্যাল ফাইটটা নিয়ে যাচ্ছেন। কিন্তু ইলেকটোরালি যে লিবারেশনের অন্তর্ভুক্তি বামপন্থীদের এই যে মরা গাঙে জোয়ার আনবে এরকমটা আমার মনে হয় না, একেবারেই মনে হয় না। কিন্তু আবারও আমি বলছি যে পশ্চিমবঙ্গের রাজনীতিটা মে মাসের 4-5 তারিখে শেষ হয়ে যাবে না। পশ্চিমবঙ্গের রাজনীতিটা আরও অনেকটা পথ হাঁটবে, তাই না? সেই পথ যদি হাঁটতে হয় তাহলে সমস্ত বাম শক্তির এক জায়গায় আসা প্রয়োজন। এবং লিবারেশনের অন্তর্ভুক্তির চেয়েও আমি ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় যে বামপন্থীদের জন্য খুব উপকার হয়েছে কংগ্রেসের থেকে তাদের যে জোট ছিল তাদের কংগ্রেস মুক্তি ঘটেছে। আমাদের এই রাজ্যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস যে বামপন্থীদের উপর আক্রমণ করেছে এমন তো নয়, আমরা 72 থেকে 77 দেখেছি। তেল এবং জল যেমনভাবে মেশে না, তেমনিভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে বামপন্থীদের ঐক্য খুবই খুবই দুরূহ একটা ব্যাপার। এবং আপনি 2016 নির্বাচনটা যদি দেখেন তাহলে দেখবেন বামপন্থীদের শক্তি অনেক বেশি, তারা প্রচুর প্রচার করেছেন, কিন্তু বামপন্থীদের ভোট কংগ্রেসে গিয়েছিল, কংগ্রেসের ভোট বামপন্থীদের দিকে আসেনি সেভাবে। সেই কারণে কংগ্রেসের আসন ছিল বামপন্থীদের থেকে বেশি, বামপন্থীদের আসন ছিল কম। কংগ্রেসের আব্দুল মান্নান হয়েছিলেন বিরোধী দলনেতা। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে বৃহত্তর বাম ঐক্যের যে একটা প্রচেষ্টা আমরা দেখছি, এটা ইলেকটোরালি হয়তো খুব একটা লাভজনক হবে না, কিন্তু আমার মনে হয় নির্বাচনের পর পশ্চিমবঙ্গে বামপন্থী রাজনীতিকে খাদের কিনারা থেকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে বৃহত্তর বাম ঐক্যই পথ। আমি শেষ করব শ্রীলঙ্কার উদাহরণ দিয়ে। শ্রীলঙ্কায় কমিউনিস্টরা ক্ষমতায় আছেন, বামপন্থীরা ক্ষমতায় আছেন, এবং তাদের যে মূল কমিউনিস্ট পার্টির নাম জেভিপি, তারা নিজেদের নামে ওখানে সরকারে নেই, তারা এনপিপি নামে একটা ব্রড অ্যালায়েন্স করে তারা ক্ষমতায় রয়েছেন, তাই না? এবং সেই অ্যালায়েন্সের মধ্যে এমন প্রচুর শক্তি রয়েছে যারা রাজনৈতিকভাবে তাদের মধ্যে দীর্ঘ সংঘাতময় ইতিহাস রয়েছে। আপনি ফ্রান্সে দেখলেন, প্যারিস সহ বিভিন্ন শহরে বামপন্থীরা তারা মেয়র জিতছেন, তারা ভালো ফলাফল করছেন, সেখানেও বিভিন্ন ধরনের বামপন্থীরা এক জায়গায় আসছেন। কাজেই এটা তো টেস্ট ম্যাচ, বামপন্থীদের জন্য এটা T20 নয়। কাজে বিধানসভা নির্বাচনের T20-তে যদি বামপন্থীরা একদম ভয়ঙ্করভাবেও পরাজিত হন, আমার মনে হয় বৃহত্তর বাম ঐক্য আগামী টেস্ট ম্যাচটা একটা দুর্দান্ত পারফরমেন্স করতে পারে। থ্যাংক ইউ অর্ক, আমাদের নজর অবশ্যই থাকবে এবং আমরা এরকম বিশ্লেষণে আরও যাব পরপর। আমাদের সঙ্গে অর্ক তো থাকছেনই, আপনারাও আমাদের সঙ্গে থাকুন।